হুম, আগের দিন ক্র্যামাস রুল করানো হয়ে গেছিল। ক্র্যামাস রুল যারা যারা করিসনি এখনো তারা করে পাঠিয়ে দিবি আমাকে। আমি তার পরের পার্টটা করছি, ক্র্যামাস রুলের পরে যেগুলো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অঙ্ক আছে, ডিটারমিনেন্ট নির্ণায়ক। আচ্ছা, ফার্স্টে ওই একই টাইপের কিছু অঙ্ক আছে সেগুলো বলে দিই, তারপরে যেগুলো নতুন জিনিস সেগুলো শেখা হচ্ছে। সংক্ষিপ্তর 5 আর 6, সংক্ষিপ্তর 5 আর 6 নাম্বার। 5-6 নাম্বারে কি বলেছে, 5-6 নাম্বারে ওরকম তিনটে সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দিয়ে কোশ্চেনে বলেছে যে সমীকরণ তিনটির প্রথমটাতে বলেছে কোনো সমাধান নেই, দ্বিতীয়টাতে বলেছে অসংখ্য সমাধান আছে। আচ্ছা, এটা পুরোনো বইয়ে 5-এরটাতে বলেছে কোনো সমাধান নেই, অঙ্কটা ভুল ভুল আছে, গতবার পর্যন্ত ভুল ছিল। মানে অঙ্কটা ভুল নেই, মানে অঙ্কটা ঠিক আছে, ওটা হবে হচ্ছে যে অসংখ্য সমাধান আছে, দুটোতেই অসংখ্য সমাধান। দেখবি নতুন বইয়ে কারেকশন করেছে কিনা, যদি কারেকশন করে তো ঠিক আছে, আর না হলে কারেকশন করে নিবি। মানে 5-এর অঙ্কটাতেও যেরকম দেখাতে, 6-এরটাতেও যেরকম দেখাতে বলেছে নিচের সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে, 5-এরটাতেও সেটাই হবে যে নিচের সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে, কিন্তু লেখা আছে কোনো সমাধান নেই। নতুন বইয়ে দেখবি ঠিক করেছে কিনা, যদি ঠিক না করে দুটোই কারেকশন করে নিবি। আচ্ছা বলি এবার যে কখন অসংখ্য সমাধান থাকবে আর কখন সমাধান থাকবে না, সেই জিনিসটা বলি। আমরা কি করে ক্যালকুলেশন করছিলাম, ক্র্যামার রুলে আমরা ক্যালকুলেশন করছিলাম যে x ইকুয়াল টু ডেল ওয়ান বাই ডেল, y ইকুয়াল টু ডেল টু বাই ডেল, z ইকুয়াল টু ডেল থ্রি বাই ডেল, এরকম আমরা ক্যালকুলেশন করছিলাম। আমাদের কার কার ভ্যালু বের করছিলাম, আমরা ডেল এর ভ্যালু বের করছিলাম, ডেল ওয়ান এর ভ্যালু বের করছিলাম, ডেল টু এর ভ্যালু বের করছিলাম, ডেল থ্রি এর ভ্যালু বের করছিলাম, এ কটার ভ্যালু বের করছিলাম। বের করার পরে আমরা এক্স ইকুয়াল টু ডেল ওয়ান বাই ডেল করছিলাম, ওয়াই ইকুয়াল টু ডেল টু বাই ডেল করছিলাম, আর জেড ইকুয়াল টু আমরা ডেল থ্রি বাই ডেল করছিলাম। এবার আমাদের কখনো যদি কোশ্চেনে কখনো অঙ্ক করতে গিয়ে যদি আমাদের সব ভ্যালুগুলো জিরো চলে আসে, মানে ডেলও জিরো চলে এলো, ডেল ওয়ানও জিরো চলে এলো, ডেল টুও জিরো চলে এলো, ডেল থ্রিও জিরো চলে এলো, সব কটার ভ্যালু ক্যালকুলেশন করে জিরো চলে এলো, তখন আমাদের এক্স ইকুয়াল টু কি আসবে, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে জিরো বাই জিরো। ওয়াই ইকুয়াল টু কি আসবে, ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে জিরো বাই জিরো। আর জেড ইকুয়াল টু কি আসবে, জেড ইকুয়াল টু হচ্ছে জিরো বাই জিরো। এই সব ক্ষেত্রে কি হবে, জিরো বাই জিরো মানে আমরা কি জানি, জিরো বাই জিরো মানে আমরা জানি হচ্ছে ইনফিনিটি। তাই এই সব ক্ষেত্রে ইনফিনিটি মানে অসংখ্য, অসীম, তার মানে এই সব ক্ষেত্রে আমাদের হচ্ছে সমাধান থাকবে হচ্ছে অসংখ্য সমাধান থাকবে, সেই ইকুয়েশনগুলোর অসংখ্য সমাধান থাকবে। তাই আমাদের কোনো কোশ্চেনে যদি প্রমাণ করতে দেয় অসংখ্য সমাধান থাকবে, সবগুলো আমরা বের করব সেম ভাবে, ডেল যেভাবে বের করছিলাম, ডেল ওয়ান যেভাবে বের করছিলাম, ডেল টু যেভাবে বের করছিলাম, ডেল থ্রি, তারপরে এক্স ইকুয়াল টু জিরো বাই জিরো দিয়ে নিচে লিখবো, যেহেতু ডেল ইকুয়াল টু ডেল ওয়ান ইকুয়াল টু ডেল টু ইকুয়াল টু ডেল থ্রি ইকুয়াল টু জিরো, অতএব সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে। তাহলে লিখে নে তোরা, ফর্মুলা লিখে নে। লেখ, যদি 1 নম্বর ফর্মুলা, যদি ডেল ইকুয়াল টু ডেল ওয়ান ইকুয়াল টু ডেল টু ইকুয়াল টু ডেল থ্রি ইকুয়াল টু জিরো হয়, তবে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, এটা একটা। আরেকটা হচ্ছে কোনো সমাধান কখন থাকবে না, কোনো সমাধান থাকবে না আমাদের, কোনো সমাধান তখন এক্স ইকুয়াল টু আমাদের ফর্মুলা হচ্ছে ডেল ওয়ান বাই ডেল, ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডেল টু বাই, এটা টুকবি না, আগে একটু দেখে নে তারপরে লিখে দিচ্ছি, ডেল থ্রি বাই ডেল। যদি আমাদের নিচেরটা জিরো হয়ে যায়, মানে ডেলের ভ্যালু যদি আমাদের জিরো চলে আসে, কিন্তু ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি এগুলোর ভ্যালু যদি আমাদের নন জিরো আসে, মানে কম করে একটার ভ্যালু নন জিরো আসে, মানে জিরো না আসে, তখন আমাদের কেমন হবে, ধর 5 এলো ভ্যালু, তাহলে আমাদের আসবে হচ্ছে 5/0। 5/0 মানে কি, 5/0 মানে হচ্ছে অসঙ্গত, আনডিফাইন্ড। এই সব ক্ষেত্রে আমাদের কি হবে, এই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো সমাধান থাকবে না। আর যদি সব জিরো চলে আসে, মানে 0/0, 0/0 মানে হচ্ছে ইনফিনিটি, আর ওপরে কোনো সংখ্যা আছে আর নিচে জিরো আছে, এটা মানে হচ্ছে আমাদের আনডিফাইন্ড। তার জন্য যদি নিচেরটা জিরো চলে আসে, নিচে কি থাকে সবসময় ডেল থাকে, ডেলের ভ্যালু যদি জিরো চলে আসে আর ওপরের গুলো যদি কম করে একটা যদি নন জিরো আসে, মানে জিরো বাদে অন্য কিছু আসে, তবে আমরা কি বলবো, তবে আমরা বলবো যে প্রদত্ত সমীকরণ তিনটির কোনো সমাধান নেই। তো নিচে লেখ, যদি 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 ডেল ইকুয়াল টু জিরো হয় এবং ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি এর মধ্যে
কমপক্ষে একটি শূন্য না হয় তবে প্রদত্ত সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না। এটা হচ্ছে আমাদের দুটো কেস। এবার লেখা হয়েছে যদি ডেল ইকুয়াল টু 0 হয় এবং ডেল 1 ডেল 2 ডেল 3 এর মধ্যে কমপক্ষে একটি শূন্য না হয় তবে প্রদত্ত সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না, মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এইভাবে 5 আর 6 অঙ্কটা করবি, নতুন বইয়ে দেখবি ঠিক করেছি। দুটোতেই আমার পুরোনো বই মানে গতবার অবধি যেটা ছিল দুটো, প্রথমটাতে বলেছে কোনো সমাধান নেই, দ্বিতীয়টাতে বলেছে অসংখ্য সমাধান আছে। নতুন বইয়ে দেখবি কি করেছে কারেকশন করবি, অঙ্ক দুটো নিজেই বুঝতে পারবি। তাহলে এটা একটা পার্ট, সেটা হচ্ছে 5 আর 6। তাহলে সংক্ষিপ্ত 5 আর 6টা সেম এভাবে করবি। তারপরে হেডলাইন করা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। হেডলাইন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ফর্মুলা এগুলো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটা বলে হেডলাইন কর, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। একটা ত্রিভুজ ABC, এখানে আমি ছবিতে লিখে দিচ্ছি, ছবিটা আঁক। এটা হচ্ছে এটার A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 x1 y, A বিন্দুর x1 y1, B বিন্দুর x2 y2 আর C বিন্দুর হচ্ছে x3 y3। দিয়ে ছবি আঁকার পরে লিখবি ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলা কি? ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা এমনি তো জ্যামিতিতে তো ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদের ক্লাস 11-এর জিওমেট্রিতে যেরকম কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেরকম আমরা শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ দিয়ে ব্র্যাকেটের মধ্যে x1, ওই ঠিক জিনিস এইখানে আমরা ডিটারমিনেন্ট দিয়ে কি করে বের করব ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলা লিখ, ত্রিভুজের ক্ষেত্রফল নিচে লিখবি, এটা করার ওর ছবিটা আঁকার পর নিচে লিখবি ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলা হচ্ছে হাফ দিব, হাফ দিয়ে ডিটারমিনেন্ট দিব, ডিটারমিনেন্ট দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে হচ্ছে x1 y1 অন, মানে প্রথম যে স্থান শীর্ষবিন্দুটা আছে সেটা লিখে লাস্টে 1 লিখবো। এখানে হচ্ছে x2 y2 অন আর এটা হচ্ছে x3 y3 অন। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। হাফ দিব, দিয়ে ডিটারমিনেন্ট দিয়ে x1 y1 অন, x2 y2 অন, x3 y3 অন। তাহলে এটা লিখে নে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। করবো এগুলো অঙ্ক করবো, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দেয়। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফলের এটা লিখবি। তারপরে হচ্ছে দেখ আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে সেম জিনিস করেছিলাম, যখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম তখন আমরা সাথে সাথে একটা জিনিস করেছিলাম সমরেখ। সমরেখ কাকে বলে বলেছিলাম? সমরেখ মানে কি হয়, তিনটে বিন্দু সমরেখ কখন হয়? যদি তিনটে বিন্দু যদি একটা রেখার উপর থাকে, এখানে একটা বিন্দু আছে, এখানে এরকম যদি একটা রেখার উপর থাকে তাহলে তিনটে বিন্দু সমরেখ হয়। এবার তিনটে বিন্দু যদি একটা রেখার উপরই থাকে তাহলে কখনো ত্রিভুজ গঠন করা সম্ভব? কখনোই ত্রিভুজ গঠন করা সম্ভব না। ত্রিভুজ গঠন করতে হলে একটা বিন্দুকে কম করে অন্য জায়গায় থাকতে হবে। এই দুটো এখানে আছে, এই বিন্দুটা যদি এখানে থাকতো তবে এরকম ভাবে ত্রিভুজ গঠন করতাম। তাই তিনটে বিন্দু যদি একটা সরলরেখায় থাকে তাহলে ত্রিভুজ গঠন করা থাকে না। তাই কোশ্চেনে যদি আমাদের প্রমাণ করতে বলে সমরেখ প্রমাণ করতে বলে, তাহলে আমরা এবার ত্রিভুজ, তখন আমরা কি করব, এবার ত্রিভুজ যদি গঠন করা না যায় তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তিনটে বিন্দু যদি একটা রেখার উপর থাকে তখন তাকে সমরেখ বলে। সমরেখ যদি হয়, তিনটে বিন্দু একটা রেখার উপর থাকে, তবে কখনো ত্রিভুজ তৈরি করা যাবে না। ত্রিভুজ যদি তৈরি করা না যায় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের 0 আসবে। তার জন্য আমাদের যদি সমরেখ প্রমাণ করতে বলে তখন আমরা কি করব, আমরা প্রমাণ করব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, মানে হচ্ছে এই যে এইটার ভ্যালু হচ্ছে আমাদের 0, এটা আমরা প্রমাণ করব যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা দিয়ে লিখলাম, এটার ভ্যালু 0, এটা আমরা প্রমাণ করব। নিচে লেখ, যদি তিনটি বিন্দু সমরেখ, যদি তিনটি বিন্দু x1, y1, x2, y2, x3, y3 সমরেখ হয় তবে প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল 0। তবে প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল
ত্রিভুজের ক্ষেত্রফল 0। এটা লিখে রাখ। যদি তিনটি বিন্দু x1, y1, x2, y2 আর x3, y3 সমরেখ হয় তবে প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে এই দুটো ফর্মুলা হলো। আমরা সংক্ষিপ্ত অঙ্ক করব 2 থেকে ঠিক এইভাবে। আচ্ছা, তার আগে সংক্ষিপ্ত অঙ্ক করার আগে কিছু আমাদের ডিটারমিনেন্টের অপারেশন শিখতে হবে, যেটা আমাদের সবচেয়ে মেইন জিনিস, সেটা আমরা আগে শিখবো। ব্যাস এইটুকু তো। তারপর এবার যা বলছি সেগুলো শোন, যখন লিখতে হবে তখন আমি বলে দেবো লিখবি। এখন শুধু শোন। ডিটারমিনেন্টের অপারেশনের কেন প্রয়োজন? অপারেশনের প্রয়োজন যদি আমাদের সহজ ক্যালকুলেশন থাকে 1 2 3 5 6 7 2 4 5 এরকম ক্যালকুলেশনের ক্ষেত্রে তো আমরা ডিটারমিনেন্টের ভ্যালু সহজেই বের করে ফেলতে পারবো। 1 নিব, তারপর এটা বাদ দেবো, এটা বাদ দেবো, এমনি করে ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু সবসময় আমাদের এরকম সহজ ক্যালকুলেশন থাকবে না, আমাদের কঠিন কঠিন ক্যালকুলেশন থাকবে, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার। তখন আমরা কি করে ক্যালকুলেশন করব? তখন ক্যালকুলেশন করা খুব মুশকিল, আমাদের অনেক ক্ষেত্রে বড় বড় ক্যালকুলেশন করা মুশকিল। সেক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টের বিভিন্ন ধর্ম কাজে লাগাবো। নির্ণায়কের বিভিন্ন ধর্ম আছে, সেই ধর্মগুলো আমাদের পড়তে হবে। সেই ধর্মগুলো কাজে লাগিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে, তাতে করে আমাদের সহজে অঙ্কগুলোর ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে কি কি ধর্ম একে একে বলছি, সেগুলো একে একে শুনতে থাক আর লিখতে থাক। ফার্স্টে হেডলাইন কর নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের ধর্ম 1 নাম্বার। 1 নম্বরে কি বলছে আগে শুনে নে, তারপরে লিখে দিচ্ছি। 1 নম্বরে বলছে যদি নির্ণায়কের কোনো ডিটারমিনেন্টের দুটো রো যদি বা দুটো কলাম যদি ইকুয়াল হয়, মানে ধর এখানে a স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার আছে, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4, এখানেও a স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার আছে। তাহলে এইসব ক্ষেত্রে কি, এইসব ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এই ডিটারমিনেন্টের ভ্যালু বলে দেবো হচ্ছে 0। যদি ডিটারমিনেন্টের দুটো রো অথবা দুটো কলাম সেম হয়, এখানে এই যে স্কোয়ার 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 ফার্স্ট রো আর এই যে স্কোয়ার 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 থার্ড রো, এই দুটো সমান, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট বলে দেবো হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। তাহলে ফার্স্ট হচ্ছে এটা লেখ। যদি যদি কোনো নির্ণায়কের দুটি, বাংলাতে বলে দিচ্ছি, সারি বা স্তম্ভ একই হয় তবে নির্ণায়কের মান 0 হবে। 0 হবে। যদি কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ একই হয় তবে নির্ণায়কের মান 0 হবে। উদাহরণ যদি লিখে রাখতে পারিস তাহলে যেমন বলে এটা এইভাবে লিখে রাখ, ডেল ইকুয়াল টু a স্কোয়ার a স্কোয়ার a স্কোয়ার 1 2 3 a স্কোয়ার a স্কোয়ার a স্কোয়ার ইকুয়াল টু 0। শুধু রো না, কলামও থাকতে পারে, এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। মানে এই ফার্স্টের কলামটা যদি ফার্স্টের কলামটা সেম থাকে আর সেকেন্ডের কলামটা সেম থাকে, বা ফার্স্টেরটা আর থার্ডেরটা সেম থাকে, তবে ডিটারমিনেন্টের ভ্যালু আমাদের 0 হয়ে যাবে। আর তিনটে যদি ইকুয়াল থাকে তাহলে তো কোনো প্রশ্ন নেই, এমনি 0 হয়ে যাবে। যদি দুটো ইকুয়াল না থাকে, তিনটে ইকুয়াল থাকে, তবে কি হবে, অটোমেটিক 0 হয়ে যাবে। একই রকম, মানে কম করে দুটোই যদি ইকুয়াল থাকে তবে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এটা 1 নাম্বার। 2 নাম্বার সহজ আরেকটা, সেটা হচ্ছে কোনো নির্ণায়কের যদি যে কোনো একটা রো যদি বা কলাম যদি 0 হয়, মানে রো হতে পারে কলাম হতে পারে, এটা আছে 2 3 4, এটা আছে 0 0 0, এটা আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। এমনি ক্যালকুলেশন করলে এই 2 যখন নিব তখন এটার সাথে এটা এগুলো 0 এগুলো 0 এগুলো 0, এগুলো কোন করলে কোনাকুনি গুণ করলে সব 0 হয়ে যাবে। তার জন্য যদি দেখি যে আমরা কোনো ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কোনো একটা কলামের সব এলিমেন্ট যদি আমাদের 0 দেখতে পাই, এরকম সব এলিমেন্ট যদি 0 দেখতে পাই, তবে ডিটারমিনেন্টের ভ্যালু ডাইরেক্ট 0 হয়ে যাবে। এটা এমনিও করা যাবে বা বলতে পারবো, লিখে রাখ। যদি কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা স্তম্ভের সব উপাদান
শূন্য হয় তবে নির্ণায়কটির মান শূন্য হবে। নির্ণায়কটির মান শূন্য হবে। শূন্য হবে মানে ডেল ইকুয়াল টু যদি এরকম থাকে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 0 0 0 1 2 5, তাহলে এটা ডাইরেক্ট ভ্যালু আমরা বলে দেবো শূন্য, কারণ সেকেন্ড রো এর সব এলিমেন্ট গুলো শূন্য আছে। এটা 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যদি কোনো একটা ডিটারমিনেন্টের এরকম একটা ডিটারমিনেন্ট থাকলো, আগে একটু দেখে নিই। এখানে ডিটারমিনেন্ট থাকলো হচ্ছে 1 2 3, এখানে থাকলো 4 5 6, এখানে থাকলো 7 8 9। আমাদের যদি প্রয়োজন হয়, প্রয়োজনে যদি আমাদের এই সেকেন্ড রো যেটা আছে এই সেকেন্ড রোটাকে যদি আমাদের ফার্স্ট রোতে নিয়ে যেতে হয়, মানে আমি এই সেকেন্ড রোটাকে ফার্স্ট রোতে নিয়ে চলে যাচ্ছি আর এই ফার্স্ট রোটাকে আমি সেকেন্ড রোতে নিয়ে আসছি, মানে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এরকম করে দিচ্ছি 4 5 6, আর এটা হচ্ছে 1 2 3, আর এটা হচ্ছে 7 8 9, এটা এরকমই থাকছে। যদি আমরা এই ফার্স্টের রোকে এখানে নিয়ে যাই আর এখানে মানে একটা রোকে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে কি হবে, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু আমাদের সেম থাকবে, শুধুমাত্র একটা সাইন চেঞ্জ হয়ে যাবে। ভ্যালু সেম থাকবে মানে এটা ক্যালকুলেশন করে ধর আমি কথার কথা x পেলাম, তাহলে এটাও ক্যালকুলেশন করে xই পাবো, কিন্তু একটা সাইন সামনে মাইনাস চলে আসবে, মাইনাস x পাবো। মানে এটা যদি 100 পাই তাহলে এটা আমরা 100ই পাবো, কিন্তু একটা সামনে মাইনাস চলে আসবে একটা। সেম যদি আবার আরেকটা চেঞ্জ করি, যেরকম ফার্স্টটাকে সেকেন্ডটাকে ফার্স্টে নিয়ে গেলাম, ফার্স্টটাকে সেকেন্ডে নিয়ে এলাম, একই রকম ভাবে যদি আরেকবার চেঞ্জ করি যে তারপরে সেকেন্ডটাকে থার্ডে নিয়ে এলাম, থার্ডটাকে সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে আবার একটা মাইনাস আসবে। মানে একটা করে রো বা একটা করে কলাম যদি আমরা চেঞ্জ করতে থাকি তাহলে একটা করে আমাদের সামনে মাইনাস চলে আসতে থাকবে। এটাই হচ্ছে নির্ণায়কের ধর্ম। মানে নির্ণায়কের কোনো রো, শুধু আমি রো দেখাচ্ছি, এগুলো স্তম্ভ হতে পারে। মানে এই ফার্স্টের কলামটাকে আমি সেকেন্ডে নিয়ে গেলাম, সেকেন্ডেরটাকে ফার্স্টে নিয়ে এলাম, তাহলে কি হবে, ভ্যালু সেম থাকবে, শুধুমাত্র একটা মাইনাস সামনে চলে আসবে, এটাই পার্থক্য। মানে ভ্যালুর আগে একটা সাইন চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো নির্ণায়কের, লিখে নে শুনে শুনে, আমি লিখছি না, যদি কোনো নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভ, যদি কোনো নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভ স্থান পরিবর্তন করা হয়, একটি সারি বা একটি স্তম্ভ স্থান পরিবর্তন করা হয়, তবে নির্ণায়কের মান একই থাকবে, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তবে নির্ণায়কের মান একই থাকবে, কিন্তু চিহ্ন পরিবর্তিত হবে। তবে নির্ণায়কের মান একই থাকবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। উদাহরণ দিয়ে নিচে লিখে রাখ। ধর আমি ডেল ওয়ান ইকুয়াল টু এরকম বললাম a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। আর ডেল টু বলে আরেকটা ডিটারমিনেন্ট ধর এরকম থাকলো a2 b2 c2 a1 b1 c1 a3 b3 c3। তাহলে এই ডিটারমিনেন্টটা আর এই ডিটারমিনেন্টটা এরা সেম, শুধুমাত্র দেখ এই যে এখানে a2 b2 c2 নিচে সেকেন্ড রোতে ছিল, এখানে ফার্স্ট রোতে চলে গেছে, আর ফার্স্ট রোটা সেকেন্ড রোতে চলে এসেছে। তাহলে এই দুটোর ভ্যালু সেম হবে, শুধুমাত্র সাইন চেঞ্জ হয়ে যাবে। তাই নিচে লিখবে এখানে ডেল ওয়ান ইকুয়াল টু মাইনাস ডেল টু, এটা হবে আমাদের। মানে ডেল ওয়ান আর ডেল টু এর ভ্যালু সেম থাকবে, শুধুমাত্র একটা সাইনের পরিবর্তন হয়ে যাবে। এটা যদি আরেকবার চেঞ্জ করা হয় তাহলে আবার একটা মাইনাস চলে আসবে। এরকম করে একবার করে যদি পরস্পর স্থান পরিবর্তন করা হয় তাহলে একটা করে মাইনাস চলে আসবে। আশা করি বুঝতে পেরেছি। এটা লিখে রাখবি 3 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার কি হচ্ছে, আমাদের ডিটারমিনেন্ট যদি এরকম থাকে x1 প্লাস x2, এটা হচ্ছে a1 b1, এটা যদি y1 প্লাস y2 a2 b2, আর এটা যদি z1 প্লাস z2 z1 প্লাস z2,
a3 b3 এরকম যদি থাকে তাহলে আমাদের ডিটারমিনেন্টের ধর্ম অনুসারে এই দুটো ডিটারমিনেন্টকে আমরা আলাদা করে দিতে পারবো। আলাদা বলতে এই যে ফার্স্টের যেটা দুটো দুটো করে আছে এই দুটোকে আমরা ভেঙে দিতে পারবো, ভেঙে দিয়ে লিখে দিতে পারবো এটা হচ্ছে x1 a1 b1 y1 a2 b2, তারপরে হচ্ছে z1 a3 b3, মাঝখানে প্লাস দিবি, প্লাস দিয়ে আবার সেকেন্ডেরটা লিখবি, মানে হচ্ছে x2 a1 b1 y2 a2 b2 আর z2 a3 b3 বেশ এটা মানে এই দুটোকে প্লাস হিসাবে এটার ভ্যালু যা হবে এই দুটোকে যদি ভেঙে ভেঙে প্লাস আকারে লিখে দিই তাহলে এটার ভ্যালু তাই হবে। এটা ডিটারমিনেন্টের ধর্ম। কোনো একটা রো যদি এরকম কলাম বা রো যদি এরকম দুটোর সমষ্টি আকারে প্রকাশ করা থাকে সেই ডিটারমিনেন্টটাকে আমরা ভেঙে আলাদা করে দিতে পারবো, মানে এই প্লাস থেকে দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্ট করে দিতে পারবো, এটা প্লাস এটা, এটার ভ্যালু যা আসবে এদিকে এই দুটোর সমষ্টি করে সেম ভ্যালু আসবে। এটা নির্ণায়কের ধর্ম আমাদের, এটা আমরা কাজে লাগাবো অঙ্কের মধ্যে। আমাদের এরকম থাকবে, এরকম অঙ্ক থাকবে, তখন আমরা দুটোকে আলাদা আলাদা করে ভেঙে নিয়ে ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করার থেকে এগুলো আলাদা আলাদা করে ক্যালকুলেশন করা সহজ হবে, সেই জন্য আমরা এগুলো করব ক্যালকুলেশন করতে গিয়ে। তাহলে এটা লিখবি 4 নম্বরে, জাস্ট এটাই লিখে রাখবি। আচ্ছা, এরপরে টুকে নিবি, তারপরে 5 নাম্বার না, এবার একটু কয়েকটা জিনিস দেখ, তারপর আবার লিখাচ্ছি। আচ্ছা, কয়েকটা জিনিস বলতে আমরা এই যে একটা ডিটারমিনেন্ট লিখছি, এই যে একটা ডিটারমিনেন্ট লিখছি, ডিটারমিনেন্ট এখানে আছে 1 2 3, এখানে আছে 4 5 6, এখানে আছে 7 8 9। ডিটারমিনেন্টের এই যে ফার্স্টের যেটা আছে, এই যে ফার্স্টের যেটা আছে এটাকে আমাদের কি বলা, এটাকে আমাদের বলা হয় ফার্স্ট রো, মানে প্রথম রো। এটাকে আমরা ডিনোট করব হচ্ছে r1 দিয়ে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, এটাকে আমরা ডিনোট করব হচ্ছে r2 দিয়ে। এটা হচ্ছে আমাদের থার্ড রো, এটাকে আমরা সবসময় ডিনোট করব হচ্ছে r3 দিয়ে। একই রকম ভাবে আমাদের এটা হচ্ছে ফার্স্ট কলাম, ফার্স্ট কলামকে ডিনোট করব হচ্ছে c1 দিয়ে। এটা হচ্ছে সেকেন্ড কলাম, সেকেন্ড কলামকে আমরা ডিনোট করব c2 দিয়ে। এটা হচ্ছে আমাদের থার্ড কলাম, এই থার্ড কলামকে আমরা ডিনোট করব হচ্ছে c3 দিয়ে। এটা ফার্স্টটাকে চিনে নাও। আর ফার্স্ট রো হচ্ছে r1, সেকেন্ড রো হচ্ছে r2, থার্ড রোকে আমরা r3 বলবো, আর ফার্স্ট কলামকে আমরা c1 বলবো, সেকেন্ড কলামকে আমরা c2 বলবো, থার্ড কলামকে আমরা c3 বলবো। এবার এই ডিটারমিনেন্টের এই এলিমেন্টগুলো, এই রো গুলো আর এই কলামগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম অপারেশন করব যাতে ক্যালকুলেশন আমাদের সহজ হয়, সেই জন্য বিভিন্ন রকম অপারেশন করব। কিরকম অপারেশন সেগুলো এবার একে একে দেখ। ফার্স্ট কথা হচ্ছে যে সব প্রথমে আমরা ডিটারমিনেন্টের এখানে a স্কয়ার থাকলো, এখানে b স্কয়ার থাকলো, এখানে 1 থাকলো, এখানে c স্কয়ার থাকলো, এখানে d স্কয়ার থাকলো, এখানে 1 থাকলো, এখানে x স্কয়ার, এখানে y স্কয়ার, এখানে 1। যখনই দেখবো যে কোনো একটা ডিটারমিনেন্টের সব এলিমেন্টগুলো সেম আছে, যেরকম এইখানে দেখ তিনটে এলিমেন্টই 1 1 1 1 করে আছে, তখন আমরা কি করব, তখন আমরা অপারেশন করব। কেমন অপারেশন করব, আমরা ডিটারমিনেন্টের যে কোনো রো থেকে যে কোনো রোকে আমরা মাইনাস করতে পারবো। মানে ফার্স্ট রো থেকে আমরা সেকেন্ড রোকে মাইনাস করতে পারবো, সেকেন্ড রো থেকে থার্ড রোকে মাইনাস করতে পারবো। তবে আস্তে আস্তে শোন, সব বুঝতে পারবি। তবে আমরা একসাথে দুটোর বেশি অপারেশন করতে পারবো না। যেরকম এই ক্ষেত্রে দেখ আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা অপারেশন দুটো অপারেশন করব, যেটা অপারেশন করব সেই অপারেশনগুলো আমাদের পাশে লিখতে হবে। এক্ষেত্রে আমরা দুটো অপারেশন করব। কি করব, আমরা r1 কে চেঞ্জ করে দেবো, যে r1 ড্যাশ বেরোবে যেটা, কিভাবে r1 কে চেঞ্জ করব, r1 মাইনাস r2 করে দেবো, মানে ফার্স্ট রো থেকে সেকেন্ড রো মাইনাস করে দেবো। একই রকম ভাবে r2 ড্যাশকে আমরা যদি আমরা চেঞ্জ করে দিই, দিয়ে করি হচ্ছে r2 মাইনাস r3, দেখ সব বুঝতে পারবি। r1 কে চেঞ্জ করছে হচ্ছে r1 মাইনাস r2 করে। তাহলে এখন কি চলে আসবে, r1 বলতে এই ফার্স্টের রোটা আমি বললাম, এই যে ফার্স্টের রোটা r1, এই r1 কে আমরা চেঞ্জ করে r1 ড্যাশ পাচ্ছি। এটা কিভাবে চেঞ্জ করছি, r1 থেকে r2 মাইনাস করছি, মানে এইটা থেকে এটা মাইনাস করছি। মাইনাস করলে কি হবে, এখানে চলে আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, টুকবি না এগুলো কিছু, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস d স্কয়ার, b স্কয়ার মাইনাস d স্কয়ার, আর এটা চলে আসবে আমাদের 0। একই রকম ভাবে r2 কে আমরা চেঞ্জ করেছি, r2 কে চেঞ্জ করলে এটা আসবে হচ্ছে c স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা আসবে d স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা চলে আসবে হচ্ছে 0, আর এটা চলে আসবে x স্কয়ার, এটা চলে আসবে y স্কয়ার, এটা 1। একসাথে দুটো অপারেশন করব, কেউ ভাবিস না যে এখানে আবার আমি r3 কে চেঞ্জ করে দেব।
এখানে আমরা r3 ড্যাশকে চেঞ্জ করে r3 মাইনাস r1 করবো না, একসাথে সর্বাধিক দুটো অপারেশন করতে পারবি, দুটো অপারেশনের বেশি কখনো করতে পারবি না। সে একটা রো কর, একটা কলাম কর, বা দুটো কলাম কর বা দুটো রো কর, যে কোনো একসাথে যে কোনো অপারেশন করলে দুটোর বেশি অপারেশন করবি না একসাথে। তাহলে এটা হলো, এটা করার সুবিধা কি দেখ, এটা করার সুবিধা হলো এইটা ক্যালকুলেশন করার থেকে আমাদের এই জিনিসটা ক্যালকুলেশন করার সুবিধা। কি করে সুবিধা দেখ, এটা ক্যালকুলেশন, হ্যাঁ আরেকটা বলে দিই, এটা ক্যালকুলেশন করার সময় দেখ এই ফার্স্টেরটা যখন নিব, সেই ডিটারমিনেন্ট যেভাবে ক্যালকুলেশন করে এই কোনাকুনি গুণ করবো, এই কোনাকুনি গুণ করে দেখ অধিকাংশ জিরো হয়ে যাবে। আমরা ক্যালকুলেশন করব কি করে, এরকম যখন চলে আসবে তখন চলে আসার সময় আমরা সবসময় সাধারণত এই বরাবর ক্যালকুলেশন করি। আমি প্রথম দিন ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করানোর সময়, গ্রামার শুরু করানোর সময় বলেছিলাম এই বরাবর আমরা ক্যালকুলেশন করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই বরাবর যে কোনো এক জায়গা বরাবর ক্যালকুলেশন করলেই হবে। আমরা এই বরাবর ক্যালকুলেশন করি কারণ এই বরাবর দেখতে সুবিধা হয়, সেই জন্য আমরা প্রথমে এটা নিই, মাইনাস দিয়ে এটা নিই, তারপর প্লাস দিয়ে আবার এটা নিই, এমন নয় শুধু এই বরাবর ক্যালকুলেশন করতে হবে সেটা নয়, কেউ এই বরাবরও ক্যালকুলেশন করতে পারে, কেউ এই বরাবরও ক্যালকুলেশন করতে পারে। তার জন্য আমাদের যখন এরকম দুটো জিরো চলে আসবে আর একটা এক আসবে, তখন আমরা এই বরাবর ক্যালকুলেশন করবো না, তখন আমরা এই বরাবর ক্যালকুলেশন করব, এই বরাবর ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব, ঠিক সেম জিনিস ক্যালকুলেশন হবে, শুধু সাইনটা দেখে নেব। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এটা প্লাস দিয়ে শুরু হয়, এই ফার্স্টেরটা প্লাস, সেকেন্ডেরটা মাইনাস হয়, এটা প্লাস হয়। তাহলে আমি বলেছিলাম যে ওপর নিচে পাশাপাশি কখনো একই সাইন হবে না, এটা প্লাস হলে এটা কি হবে, এটা হবে মাইনাস হবে। তাহলে এই এক যেটা আছে, এই একটা কি হবে, একটা প্লাস হবে। তাহলে আমরা এই বরাবর ক্যালকুলেশন করবো এখন, এই বরাবর কি করে ক্যালকুলেশন করবো, প্রথমে জিরো নিব, জিরো নিলে দেখ জিরোর সাথে জিরো বরাবর এই রো বাদ দিয়ে দেবো, জিরো বরাবর এই কলাম বাদ দিয়ে দেবো, তাহলে জিরোর সাথে যাই গুণ করবো জিরো হয়ে যাবে, ক্যালকুলেশন করার দরকার নেই। তারপর আবার সেকেন্ডের জিরো নিব, তখন এই জিরো বরাবর এই রো বাদ দিব, জিরো বরাবর কলাম বাদ দিব, তখন আমাদের যাই ক্যালকুলেশন করি জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে। শুধুমাত্র একটা জিনিস আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে এক, এই যে এই এক যেটা আছে এক, তাহলে এক বরাবর এই কলামটা বাদ দিয়ে দেবো, এক বরাবর এই রোটা বাদ দিয়ে দেবো, কোনাকুনি গুণ করে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাই যখনই এরকম আমাদের তিনটে জিনিস সেম থাকবে আমরা এরকম অপারেশন করব, আমরা এইভাবে অপারেশন করব। এগুলো অঙ্কের মধ্যে করব, অনেক পুরো চ্যাপ্টার আছে এরকম অঙ্ক, তখন আস্তে আস্তে হয়ে যাবে। এখন শুধু শোন, এবার যখনই দেখবো দুটো জিরো চলে এসছে, তখন যেই বরাবর দুটো জিরো এসছে সেই বরাবর বাকি যেটা নন জিরো থাকবে সেটাকে নিব, সেটাকে নিয়ে শুধু এই কলামটা বাদ দিয়ে দিবি, এই রোটা বাদ দিয়ে দিবি, কোনাকুনি দুটো গুণ করে দিবি, তাহলে অঙ্ক হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই দুটো জিরো ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এই দুটো জিরোর সাথে যা গুণ করবো জিরো হয়ে যাবে। এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করব। আর এই অপারেশনগুলো আমরা বিভিন্ন রকম অপারেশন করতে পারবো, কমন নিতে পারবো, একটা থেকে আরেকটা মাইনাস করতে পারবো, এই যে আর অন কে করছি, আর অন কে না করে আমরা সি অন কেও করতে পারবো, যে কোনো দুটো জিনিস তবে করবো, একসাথে তিনটো, আরো কিছু দেখাচ্ছি জিনিস, তারপর অঙ্কের মধ্যে আসবো, তখন এগুলো টুকতে হবে না, সব অঙ্কে অ্যাপ্লাই করা হবে তখন দিন। ডিটারমিনেন্ট থেকে আমরা কমন নিতে পারবো, ধর এখানে এ স্কোয়ার থাকলো, এখানে এ কিউব থাকলো, এখানে এ টু দি পাওয়ার 4 থাকলো, এখানে বি স্কোয়ার থাকলো, এখানে বি কিউব থাকলো, এখানে বি টু দি পাওয়ার 4 থাকলো, এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার। কিভাবে কমন নিব, ডিটারমিনেন্ট থেকে সবসময় কমন নিতে আলাদা আলাদা করে, হয় একটা রো থেকে কমন নিব বা একটা কলাম থেকে কমন নিব, এরকম ভাবে। দেখ এইখানে দেখ ফার্স্টের রোটা থেকে, পুরো ফার্স্টের রোটা থেকে এ স্কোয়ার কমন চলে যাচ্ছে, আর সেকেন্ডের পুরো রোটা থেকে দেখ বি স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাই এই দুটো এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ফার্স্টের রো থেকে এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, কত পড়ে থাকবে, এক পড়ে থাকবে, এ পড়ে থাকবে, এ স্কোয়ার পড়ে থাকবে। সেকেন্ড রো থেকে বি স্কোয়ার কমন নিলে কত পড়ে থাকবে, এক পড়ে থাকবে, তারপরে হচ্ছে বি পড়ে থাকবে, তারপরে বি স্কোয়ার পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এইটা এইভাবে আমরা কেউ ভাবিস না যে থার্ড রো থেকে তো কমন যাচ্ছে না মানে গোটা ডিটারমিনেন্ট থেকে কমন নিতে হবে, না, ডিটারমিনেন্টের কমন আমরা বীজগণিতে সেরকম গোটাটা থেকে কমন গেলে কমন নিই, এরকম না, ডিটারমিনেন্টে রো 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 দেখবো, হয় রো থেকে কমন নিতে হবে বা কলাম থেকে কমন নিতে হবে। এখানে ফার্স্ট রো থেকে কমন যাচ্ছে তাই ফার্স্ট রো থেকে স্কোয়ার বের করে নিলাম, সেকেন্ড রো থেকে কমন যাচ্ছে তাই সেকেন্ড রো থেকে বি স্কোয়ার বের করে নিলাম, থার্ডটা থেকে কমন যাচ্ছে না তাই কমন নিলাম না, থার্ডটা যেমন আছে তেমন রেখে দিলাম। একই রকমভাবে কলাম থেকে যদি কমন যেত কলাম থেকেও আমরা কমন নিতে পারতাম। তাহলে এগুলো আমরা করতে পারবো ডিটারমিনেন্টে। ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোকে আমরা যোগ করে দিতে পারবো, মাইনাস যেরকম করলাম আগেরটা ওরকম যোগও করতে পারবো। আচ্ছা ব্যাস, এবার অঙ্ক যখন যখন যেমন আসবে তেমন তেমন অঙ্কের মধ্যে আমরা ডিটারমিনেন্টের অপারেশনগুলো অ্যাপ্লাই করব, তখন আস্তে আস্তে অঙ্ক শুরু করছি। অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত 2 থেকে, সংক্ষিপ্ত 2, সংক্ষিপ্ত 2, ওগুলো টোকার দরকার নেই, যেগুলো বললাম ওইগুলো এবার অঙ্কের মধ্যে দেখ আমি অ্যাপ্লাই করব, তখনই সব বুঝে যাবি কি করে অ্যাপ্লাই করতে হবে। 2 এর একেরটা কি বলেছে, তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, 6 2 -3 4, 4 আর -3,
দিয়ে বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। এটা তো সংখ্যা দিয়ে আছে, এমনি করতে লেখ 6,2, অ্যান্সার লেখ 6,2 মাইনাস 3,4, 4, মাইনাস 3। বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলা আমরা কি জানলাম? ফর্মুলা আমরা পড়লাম হচ্ছে হাফ দিব। দেখ ফর্মুলা একদম কোথায় পড়লাম? ফার্স্টে, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলা কি বললাম? হাফ দিলাম, যে ফার্স্টে হচ্ছে এই প্রথম দুটো শীর্ষবিন্দু ইন্টু 1, দ্বিতীয় শীর্ষবিন্দু 1, তৃতীয় দুটো শীর্ষবিন্দু ইন্টু 1, এটা ফর্মুলা। সেম এখানে সেই ফর্মুলা। প্রথম শীর্ষবিন্দু আছে 6, 6, 2, 1, দ্বিতীয় শীর্ষবিন্দু আছে -3, 4, 1, তৃতীয় শীর্ষবিন্দু আছে হচ্ছে 4, -3, 1। ব্যাস, এটা নর্মাল ক্যালকুলেশন, সংখ্যা আছে, কোনো প্রবলেম হবে না, ক্যালকুলেশন করে নিবি, হাফ দিবি, তারপর এটা ডিটারমিনেন্ট যেভাবে ক্যালকুলেশন করে এই ডিটারমিনেন্টটা সেভাবে ক্যালকুলেশন করবে। এই 6 নিবি, 6 নিয়ে কেমিস্ট্রিতে যেরকমভাবে শেখা হয়েছে এই কোনাকুনি গুণ করবি, -2 নিবি, যেটা অ্যান্সার বেরোবে ওটাই অ্যান্সার। তাহলে করতে পারবি এটা ক্যালকুলেশন, এটা করে নিবি, এটা আর কিছু বলছি না, এটা এখানে কিছু একটা বেরোবে, এটাই অ্যান্সার হবে আমাদের ক্যালকুলেশন করে। দুয়েরটা, তাহলে একেরটা হয়ে গেল, দুয়েরটা 2, দুয়েরটা বলেছে সমরেখ দেখাতে বলেছে। তিনটে বিন্দু দিয়ে দিয়েছে যে সমরেখ, সমরেখ মানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 আসে তবে আমরা বলবো হচ্ছে সমরেখ। তাহলে লেখ a, b প্লাস c, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা বিন্দু, আর b c প্লাস a, আর হচ্ছে c, a প্লাস b। বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দু তিনটির, শুনে শুনে একটু লিখে নিবি, বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন, সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ হবে। ফার্স্টেরটা হবে a, তারপরটা হচ্ছে b প্লাস c, তারপরে 1, তারপরে a, তারপরে হচ্ছে c প্লাস a, না তারপরে হচ্ছে b, এটা এটা হচ্ছে b, তারপরে c প্লাস a, তারপরে 1, তারপরে হচ্ছে c, তারপরে হচ্ছে a প্লাস b, তারপরে হচ্ছে 1, এটা। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। দেখ এটাও ক্যালকুলেশন খুব একটা কঠিন হবে এমন নয়, তবে মোটামুটি একটু কঠিন হবে। এ নিতে হবে, তারপরে কোনাকুনি এগুলো যেভাবে ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করে এইভাবে। তাই জন্য আমরা এইসব ক্ষেত্রে ক্যালকুলেশন করবো না, এইসব ক্ষেত্রে আমরা অপারেশন কাজে লাগাবো। অপারেশন কি করে কাজে লাগাবো? ফার্স্ট তো যেটা আমি ওখানে বোঝালাম যে এখানে 1 আছে, তিনটেতে সেম সেম আছে, তার জন্য এগুলো মাইনাস করে করে দুটোকে 0 করে দিতে পারি, এই দুটোকে 0 করে দিতে পারি, বা এই দুটোকে 0 করে দিতে পারি। তার থেকে আরেকটা এখানে সুবিধা হবে, আমি যোগ করে দিচ্ছি। কিভাবে যোগ করছি? আমি হচ্ছে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে আমি যোগ করে দেবো। এই যে এই ফার্স্টের কলামটা আছে, এই ফার্স্টের কলামটা এই সেকেন্ডের কলামটা যোগ করে দেবো। মানে আমি অপারেশন করবো, এটা ওই পারে করছি, ওই পেজে করছি, অপারেশন করবো হচ্ছে আমি সি অন ড্যাশকে চেঞ্জ করে দেবো। সি অন ড্যাশকে চেঞ্জ করে আমরা কিভাবে লিখবো? সি অন ড্যাশকে আমরা চেঞ্জ করে লিখবো হচ্ছে সি অন প্লাস C2, এটা করবো আমরা। সুবিধা কি? সুবিধা দেখ, ওই পারে করছি, এখানে হাফ থাকছে, হ্যাঁ এখানে সি অন ড্যাশকে, সি অন ড্যাশ বলতে এই যে এটা সি অন ড্যাশ মানে সি অনকে চেঞ্জ করে নতুন যেটা পাবো সেটাকে সি অন ড্যাশ বলছি আমরা। এইটাকে আমরা চেঞ্জ করে লিখবো, কিভাবে লিখবো? সি অন প্লাস C2, মানে এইটার সাথে এটা অ্যাড করছি। তাহলে দেখ এই ফার্স্টেরটার সাথে এই বি প্লাস সি যদি অ্যাড করা হয়, এই যে এটার সাথে বি প্লাস সি যদি অ্যাড করা হয় তাহলে কত পাবো? এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। সেকেন্ডেরটার সাথে একই রকমের অ্যাড কর, এই যে বি এর সাথে যদি এই সি প্লাস এ অ্যাড করিস তাহলে কি পাবো আমরা? এ প্লাস বি প্লাস সি। সেম বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। থার্ডেরটাতে সেম ভাবে করে দেখ, এই থার্ডেরটাতে এই সি এর সাথে এ প্লাস বি অ্যাড করে দে, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তারপরে যা আছে সেম, আর একটাকে শুধু আমরা চেঞ্জ করবো, তারপর এটাকে এখানে লিখবো না, পরে লিখবো বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, লিখে দেখলো যা আছে বি প্লাস সি,
সি প্লাস এ আর এ প্লাস বি, এটা এক 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 এইখানে লিখবো কথাটা, যে অপারেশনটা করবো সবসময় এটা এটা না লিখলে একটা নাম্বার করে কেটে নেবে পরীক্ষাতে। সি ওয়ান ড্যাশকে আমরা চেঞ্জ করেছি হচ্ছে সি ওয়ান প্লাস সি টু, সি ওয়ান ড্যাশ লিখে এটা তীর চিহ্ন দিবি, দিয়ে এভাবে লিখবি সি ওয়ান প্লাস সি টু, এভাবে চেঞ্জ করেছি। তো এখন মনে হতে পারে প্রথম প্রথম করছি যে কি কি করে বুঝবো পরীক্ষাতে কি করতে হবে না করতে হবে, এগুলো কিছু না। এর আগে একটা চ্যাপ্টার আছে আমরা যেটা এটা 2C করছি, তো 2A তে যে চ্যাপ্টারটা আছে আমাদের, 2B তে যে চ্যাপ্টারটা আছে, পুরো এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে আমাদের, তাই এগুলো দেখলেই চিনতে পেরে যাবো আমরা যখন অঙ্ক করবো 30-40টা এরকম অপারেশনের ওপরে, তখন এগুলো দেখলেই আমরা খুব সহজেই চিনতে পেরে যাবো যে কি অপারেশন করতে হবে আমাদের। তাহলে এটা হলো সুবিধা। কি হলো সুবিধা হলো, এবার দেখ ফার্স্টের কলামটা থেকে আমি এই যে এই ফার্স্টের যে কলামটা আছে এই পুরোটা থেকে এ প্লাস বি প্লাস সি আমি কমন নিয়ে নেবো। তাহলে কমন নিয়ে নিলে কত থাকছে, এ প্লাস বি প্লাস সি, এখানে থাকছে এক, এখানে থাকছে এক, এখানে থাকছে এক, এখানে থাকছে বি প্লাস সি, এখানে থাকছে সি প্লাস এ, এখানে থাকছে হচ্ছে এ প্লাস বি, এখানে থাকছে এক, এখানে থাকছে এক, এখানে থাকছে এক। এবার আমরা কি বলে দেবো, এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে জিরো। কেন জিরো, কারণ আমি ডিটারমিনেন্টের ধর্ম লেখালাম, বললাম যে ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি সেম হয় তবে আমাদের ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট ডিটারমিনেন্টের ভ্যালু বলে দেবো জিরো। এই যে ফার্স্টের কলামও এক এক এক, এই লাস্টের কলামও দেখ এক 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 আছে, সেই জন্য আমরা এটা ডাইরেক্ট এখানে জিরো বলে দেবো, শুধু ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু সি ওয়ান এবং সি থ্রি সমান, যেহেতু সি ওয়ান এবং সি থ্রি সমান, ব্যাস অঙ্ক হয়ে গেল। আর না হলে এমনি ক্যালকুলেশন করতে হতো, এটা এমনি ক্যালকুলেশন করার সুবিধা, কিন্তু এরপর থেকে করতে পারবি না, তাই এভাবে করে নিবি অঙ্কটা। ইম্পর্টেন্ট অঙ্ক ঠিকঠাক করে করে নিবি। এই যে এখান থেকে শুরু হবে, এটা এখানে লিখবি না, এটা ওই পরের লাইনে যেখানে লেখা হলো ওখানে লিখবি। অপারেশন করলাম আমরা সি ওয়ানকে সি ওয়ান প্লাস সি টু দিয়ে। দেখ আস্তে আস্তে, না বুঝতে পারলে তো সেদিন গুগল মিটে ক্লাস করাবো সেদিনকে বলবি, কনফিউশন থাকলে। তিনেরটা করছি। আচ্ছা তিনেরটাও ইম্পর্টেন্ট অঙ্ক। ও আচ্ছা, এটাতে বলেছিল সমরেখ, তাহলে কি হলো, এখানে শূন্য এলো, কোথায় এলো, এখানে শূন্য এলো। যে নিচে লিখে দিবি যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য অতএব বিন্দু তিনটি সমরেখ। এই শূন্য আসার পরে নিচে লিখবি যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য অতএব বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা 10 কোনটা করছি, 3। তিন, তিনেরটা একই রকম ভাবে বলেছে তিনটে বিন্দু সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল লিখে নে। বিন্দু তিনটি এ টি ওয়ান স্কোয়ার, কমা টু এ টি ওয়ান, কমা এ টি টু স্কোয়ার, কমা টু এ টি টু, এ টি থ্রি স্কোয়ার, কমা টু এ টি থ্রি। বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ফর্মুলা বসাচ্ছি হাফ। আচ্ছা তোরা এগুলো টুকে নিবি, হ্যাঁ আমি একবারে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বলে এখানে ফর্মুলাটা বসাবো, তাছাড়া জায়গা হচ্ছে না, ওদিকে চলে গেলে বুঝতে পারবি। এখানে লিখছি আমি পুরো মাথা থেকে, পুরো হাফ দিয়ে হচ্ছে ফার্স্ট হচ্ছে এ টি ওয়ান স্কোয়ার, এ টি ওয়ান স্কোয়ার, টু এ টি ওয়ান অন, তারপর হচ্ছে এ টি টু স্কোয়ার, এ টি টু স্কোয়ার, টু এ টি টু অন, তারপর হচ্ছে এ টি থ্রি স্কোয়ার, টু এ টি থ্রি অন। এটাই দেখ, এটাই কত কঠিন ক্যালকুলেশন, এমনি যদি কেউ গুণ করতে বসে যাস নর্মাল ফর্মুলা দিয়ে তাহলে কত বড় হবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে অপারেশন করব। ফার্স্ট যখনই আমরা দেখবো যে তিনটে এলিমেন্ট সেম থাকবে তখনই আমরা চেষ্টা করবো যে দুটো এলিমেন্টকে আমরা জিরো করে দেবো, যে কোনো দুটো এলিমেন্টকে আমরা জিরো করে দিচ্ছি। তাহলে আমরা এই সেকেন্ডেরটাকে আর থার্ডেরটাকে, ফার্স্টেরটাকে সেকেন্ডেরটাকেও জিরো করতে পারি, আমি সেকেন্ডেরটাকে আর থার্ডেরটাকে চেঞ্জ করে দেবো। কি অপারেশন করতে হবে, বাইরে হাফ থাকবে, আমরা অপারেশন করব হচ্ছে সেকেন্ডেরটাকে চেঞ্জ করব, তার জন্য আমরা আর টু ড্যাশকে চেঞ্জ করব, আর টু ড্যাশকে আমরা এরকম ভাবে চেঞ্জ করব আর টু মাইনাস আর থ্রি, এটা থেকে এটা মাইনাস করলে এটা থেকে এটা মাইনাস করলে নিশ্চয়ই জিরো হয়ে যাবে। আর আর থ্রি ড্যাশকে আমরা চেঞ্জ করব আর থ্রি মাইনাস আর ওয়ান। আরেকটা বলি, যখন অপারেশন করবি তখন যেটাকে যেটা অপারেশন করবি সেটা থেকেই অপারেশন শুরু করতে হবে। মানে হচ্ছে ব্যাপারটা এই যে আর টু ড্যাশকে চেঞ্জ করছি, তো কেউ ভাবিস যে যদি আর থ্রি মাইনাস আর টু লিখবো, না আর থ্রি মাইনাস আর টু লেখা যাবে না, আর টু ড্যাশকে চেঞ্জ করার সময়
যেহেতু R2 ড্যাশ অপারেশন করছিস তাই R2কেই প্রথমে লিখতে হবে, তারপরে তুই R2 এর সাথে অন্য যা খুশি তুই যোগ কর, মাইনাস কর, গুণ কর, যা খুশি করতে পারিস, কিন্তু প্রথমে R2ই লিখতে হবে। এই R2 এর সাথে তুই R1কে মাইনাস করতে পারতিস, যোগ করতে পারতিস, কিন্তু প্রথমে R1ই লিখতে হবে। এখানে R3 ড্যাশটা আছে, R3 ড্যাশকে যখন চেঞ্জ করবো তখন প্রথমে R3 লিখতে হবে, তারপরে R1 লিখতে হবে। সে R1 লেখ R2 লেখ সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু প্রথমে এখানে R3 লিখতে হবে। কেউ R3 ড্যাশকে R1 মাইনাস R3 করবো তা কিন্তু হবে না, যেটাকে চেঞ্জ করবো সেটা দিয়ে সবসময় অপারেশন শুরু করতে হবে। R2 ড্যাশকে চেঞ্জ করলে R2 দিয়ে অপারেশন শুরু করতে হবে, R3 ড্যাশকে চেঞ্জ করলে R3 দিয়ে অপারেশন শুরু করতে হবে। তাহলে দেখ, ফার্স্টেরটাকে R1কে কিছু করিনি, তাহলে R1 যেমন আছে লিখে দিচ্ছি এখানে, AT1 স্কোয়ার 2AT1 অন। R2 ড্যাশকে দেখ চেঞ্জ করেছি এখানে, R2 ড্যাশকে করেছি R2 থেকে R3, R2 থেকে R3 বলতে এটা হচ্ছে R2 বললাম, আর এটা হচ্ছে R3, আর এটা হচ্ছে আমাদের R1। তাহলে R2 থেকে R3 মাইনাস করে দিয়েছি, তাহলে মাইনাস করে করে লিখে এখানে AT1 স্কোয়ার A20 স্কোয়ার মাইনাস AT1 AT3 স্কোয়ার, একটু ঠিক করে লিখে নিবে, এখানে জায়গা কম। আর এখানে হচ্ছে 2AT2 মাইনাস 2AT3, অনটাকে একটু এদিকে সরিয়ে লিখছি, অন অন, এটা হচ্ছে 2AT3 আর লাস্টে এখানে অন থাকছে, একটু বড় করে লিখবি তাহলে তো। এবার R3 কে চেঞ্জ করেছি R3 থেকে R1, তাহলে R3 কে চেঞ্জ করে R3 থেকে R1 AT3 স্কোয়ার মাইনাস AT1 স্কোয়ার, তারপর হচ্ছে 2AT3 মাইনাস 2AT1, ও সরি এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। R2 ড্যাশকে R2 মাইনাস R1 করলাম, R3 ড্যাশকে R3 মাইনাস R2 ড্যাশকে R2 মাইনাস R3 করলাম, R3 ড্যাশকে R3 মাইনাস R1 করলাম। আগে দেখ এটা বুঝতে পারছিস কিনা, নর্মাল জিনিস, একটু ভালো করে বোঝার চেষ্টা কর। আমি দুটো রোকে চেঞ্জ করে দিয়েছি, R2 কে চেঞ্জ করেছি, R3 কে চেঞ্জ, একসাথে দুটোই করতে পারবি, বারে বারে বলছি তিনটে অপারেশন করতে পারবি না। কেউ ভাবিস না যে R1 কেও কেন করলাম না, তাহলে তিনটেই 0 চলে আসতো। তিনটে অপারেশন একসাথে করা যায় না, যে কোনো দুটো অপারেশন আমরা একসাথে করব। তাহলে এটা হলো, এরপরে পেজে করছি ফার্স্টেরটা। দেখ এই সেকেন্ডেরটা থেকে, দেখ সেকেন্ডের থেকে এখান থেকে A কমন যাবে, এখান থেকে 2A কমন যাবে, এখান থেকে A কমন যাবে, এখান থেকে 2A কমন যাবে, ওইগুলো পরিষ্কার করে ওই পরের পেজে লিখ। এখানে হাফ, এখানে হাফ, ফার্স্টেরটাতে যা আছে তাই লিখে দে। ফার্স্টেরটাতে আছে হচ্ছে AT1 স্কোয়ার 2AT1 অন, AT1 স্কোয়ার 2AT1 অন। সেকেন্ডেরটাতে থেকে A কমন নে, এখান থেকে A কমন নে, এই যে এখান থেকে A কমন নে, A কমন নিলে থাকছে T2 স্কোয়ার মাইনাস T3 স্কোয়ার, A কমন নিলে থাকবে হচ্ছে T2 স্কোয়ার মাইনাস, ওটাকে A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিলে একটা হচ্ছে T2 প্লাস T3, একটা হচ্ছে T2 মাইনাস T3। আচ্ছা এটাকে একটু সরিয়ে লিখছি, 2T1 2AT1 অন। কি করলাম, এইখান থেকে A যদি কমন নেওয়া হয় তাহলে ব্র্যাকেটে থাকছে T2 স্কোয়ার মাইনাস T3 স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাই A প্লাস বি A মাইনাস, এইটা থেকে কি কমন যাচ্ছে 2A কমন যাচ্ছে, তাহলে T2 মাইনাস T3, 2A কমন যাচ্ছে, তাহলে হচ্ছে T2 মাইনাস T3, আর এখানে 0। 3 নাম্বারটা থেকে একই রকম ভাবে এটা থেকে 3 নাম্বার, এটা থেকে A কমন নিলে T3 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার, এটাকে লেখ T3 প্লাস T1 আর T3 মাইনাস T1, A T3 প্লাস T1 আর T3 মাইনাস T1। হ্যাঁ, পরেরটা থেকে পাশেরটা থেকে 2A কমন নে, তাহলে T3 মাইনাস T1 পড়ে থাকবে, 2A কমন নিলে T3 মাইনাস T1, এটা হচ্ছে 0, এরকম আসছে। এবার কি করব, এবার আমরা কমন নিব, পুরো ডিটারমিনেন্ট থেকে কমন নিব। হ্যাঁ, কি করে কমন নিব, এই যে সেকেন্ড কলাম, এই পুরো সেকেন্ড কলাম থেকে দেখ T2 মাইনাস T3 কমন যাবে, এই যে এই এলিমেন্টটা এখানেও আছে এখানেও আছে, এটা কমন যাবে। তাহলে এই সেকেন্ডেরটা থেকে যাবে হচ্ছে T2 মাইনাস T3, আমি বললাম রো বরাবর যে কোনো একটা রো বা যে কোনো কলাম থেকে কমন নিব, গোটাটা থেকে না। থার্ডেরটা থেকে কি কমন যাচ্ছে, থার্ডেরটা থেকে T3 মাইনাস T1, এই যে T3 মাইনাস T1 T3 মাইনাস T1 এটা কমন যাচ্ছে, তাহলে এটা থেকে কমন নিয়ে নিচ্ছি T3 মাইনাস T1।
কি পড়ে থাকছে? ফার্স্টেরটা তো এ টি ওয়ান স্কোয়ার, 2a t1 1। ও আচ্ছা, আরেকটা দেখ, এও কমন চলে যাচ্ছে, এও কমন চলে যাবে এই এটা থেকে, এখান থেকে এ কমন চলে যাচ্ছে, এখান থেকে এ কমন চলে যাচ্ছে, তাই এটাও কমন নিয়ে নিচ্ছে, এখান থেকে একটা এ কমন যাচ্ছে, এখান থেকে একটা এ কমন যাচ্ছে, তাহলে আলটিমেটলি এ স্কোয়ার বাইরে চলে আসবে। তাহলে এ স্কোয়ার বাইরে লিখে দিচ্ছে, এখানে এ স্কোয়ার, এখানে লিখে দিচ্ছি সামনে এ স্কোয়ার। তাহলে শুধু পড়ে থাকছে টি টু প্লাস টি থ্রি, টি টু প্লাস টি থ্রি। এখান থেকে পড়ে থাকছে টি টু মাইনাস টি থ্রি, এখান থেকে 0। আর এখান থেকে পড়ে থাকছে হচ্ছে টি থ্রি প্লাস টি ওয়ান, টি থ্রি প্লাস টি ওয়ান। এখান থেকে পড়ে থাকছে হচ্ছে, ওখানে একটা 2 আছে, 2, গন্ডগোল হয়ে গেল। এখান থেকে ওটা তো কমন নিয়ে নিয়েছি, এ কমন নিয়ে নিয়েছি, 2ও কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে পড়ে থাকছে শুধু শুধু 2 পড়ে থাকবে এখান থেকে। এইখানে করা খুব মুশকিল, এটা হচ্ছে 2 পড়ে থাকছে, এটা 0। আর লাস্টেরটা থেকে তো পড়ে থাকছে টি থ্রি প্লাস টি ওয়ান, এখান থেকে 2 পড়ে থাকছে, এখান থেকে 0 পড়ে থাকছে, ব্যাস। এটা আমাদের পড়ে থাকছে। তাহলে এই 0টা একটু সরিয়ে লিখে নিবি, এই পাশে লিখে নিবি। দেখ নর্মাল যেমন ভাবে কমন নেওয়া হয় তেমন ভাবে কমন নেওয়া হয়েছে। এই সেকেন্ডের কলাম থেকে 2 একটা কমন চলে যেত, কমন নিতে পারবো না, কমন নিলে হবে, অসুবিধা নেই। এবার কি করবো আমরা, এবার অপারেশন করে দেবো। যখনই দুটো 0 চলে এসছে, দুটো 0 বরাবর দেখবি কি বাকি আছে, দুটো 0 বরাবর এই যে 1টা বাকি আছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এগুলো নিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই, এই দুটো নিয়ে আমরা এই বরাবর ক্যালকুলেশন করব, এই কলাম বরাবর ক্যালকুলেশন করব। তাই এই দুটো তো নেওয়ার দরকার নেই, শুধু 1টা নিলে হবে। যেই বরাবর দুটো 0 চলে এসছে সেই বরাবর যেটা বাকি থাকবে, নর্মাল আমি সহজ বলে দিচ্ছি, অত ভাবতে হবে না। যে বরাবর দুটো 0 চলে এসছে সেই বরাবর 1টা নিবি, 1টা নিয়ে 1 বরাবর রো বাদ দিয়ে দিবি, 1 বরাবর কলাম বাদ দিয়ে দিবি, দিয়ে বাকি শুধু সাইনটা দেখে নিবি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 1টা প্লাসই হবে। তাহলে এখানে করছে হাফ স্কোয়ার, হাফ স্কোয়ার পড়ে থাকতে হচ্ছে টি টু মাইনাস টি থ্রি আর টি থ্রি মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি থ্রি, টি থ্রি মাইনাস টি ওয়ান। তাহলে দেখ কি করে করবো, এখানে 1 নিব, তাহলে 1 বরাবর রো বাদ দিয়ে দে, 1 বরাবর কলাম বাদ দিয়ে দে, তাহলে কি এই কোনাকুনি গুণ হবে, এই 2 এর সাথে এটা গুণ হবে, যেভাবে ডিটারমিনেন্ট গুণ করে কোনাকুনি গুণ কর। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু হচ্ছে টি টু প্লাস টি থ্রি, টি টু প্লাস টি থ্রি, মাঝখানে মাইনাস হয়, 2 ইন্টু টি থ্রি প্লাস টি ওয়ান, টি থ্রি প্লাস টি ওয়ান। ব্যাস হয়ে গেল। এই 2টা বাইরে কমন নিয়ে নে, তাহলে বাইরে একটা হাফ আছে আর এখান থেকে একটা 2 কমন নিলে হাফ আর 2, এই 2 আর এইখান করা হাফ কেটে যাবে, এমনি ভাবে হাফ স্কোয়ার টি টু মাইনাস টি থ্রি, টি থ্রি মাইনাস টি ওয়ান। 2 যদি একটা কমন নিয়ে নেওয়া হয় তাহলে পড়ে থাকছে হচ্ছে টি টু প্লাস টি থ্রি মাইনাস টি থ্রি মাইনাস টি ওয়ান। টি থ্রি কেটে যাচ্ছে, এই 2 এর সাথে এই 2 এর সাথে এই 2 কেটে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার এ স্কোয়ার টি টু মাইনাস টি থ্রি, টি থ্রি মাইনাস টি ওয়ান, আর হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার কোনো বার অঙ্কটা প্রুভ করতে দেয়, এটা অ্যান্সারও দেখবি এরকম ভাবে আছে, এই যে টি থ্রি টি ওয়ান দেখো এটা টি ওয়ান মাইনাস টি টু আছে, এটা টি টু মাইনাস টি থ্রি আছে, এটা টি থ্রি মাইনাস টি ওয়ান আছে, তাই ভাবিস না যে অ্যান্সার মেলেনি, এমন নয়। ত্রিভুজের ক্ষেত্রফল তো কখনো নেগেটিভ হয় না, সেই জন্য এটা মড দিতে পারিস, মড দিয়ে এখান থেকে আমরা কিভাবে লিখি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সেই জন্য এটাকে এই যে এটাকে টি ওয়ান মাইনাস টি টু করেছে, এটা তো টি টু মাইনাস টি থ্রি আছে, এটা টি থ্রি মাইনাস টি ওয়ান আছে, এই সেম জিনিসই একটা মাইনাস কমন নিয়ে নিলে এটা টি ওয়ান মাইনাস টি টু হয়ে যাবে। কারণ আমরা অর্ডার এইভাবে লিখি, প্রথমে টি ওয়ান তারপরে টি টু তারপরে টি থ্রি, সেই জন্য যদি প্রমাণ করতে দেয় তবে করবি, আর প্রমাণ না করতে দিলে এভাবে করে রেখে দিবি, কোনো অসুবিধা নেই। এবার কোনোবার এটা প্রমাণ করতে দেয়, প্রথমে টি ওয়ান মাইনাস টি টু দেয়, তখন একটা মড নিবি, মড নিয়ে এখান থেকে একটা মাইনাস কমন নিবি, ত্রিভুজের ক্ষেত্রফল নেগেটিভ হয় না, মডটা প্লাস নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে।
ব্যাস, তাহলে অঙ্ক হচ্ছে এটা, এটা হলো 3-এরটা। আচ্ছা, 5-এরটা সেম ভাবে অঙ্কটা করবি, 5-এর অঙ্কটা, 5-এর যে অঙ্কটা আছে সেভাবে করবি। 5-এরটা খুব একটা কঠিন হবে না, অপারেশন করেই করিস, অপারেশন একটু শেখার চেষ্টা কর। 5-এরটাতে কি বলা আছে, 4-এরটা আমি বলছি। 5-এরটাতে বলে দিয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 12 × 1/2। তাহলে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিবি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে প্রশ্নানুসারে ওটা ইকুয়াল টু 12 × 1/2 লিখে টি এর ভ্যালুটা বের করে নিবি। তাহলে 5-এরটা হয়ে গেল। 4-এরটা বলে দিচ্ছি আমি, 4-এরটা 4-এরটা সেম। 3টে বিন্দু দিয়ে দিয়েছে, বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল এম এর মানের উপর নির্ভর করে না। 3টে শীর্ষবিন্দু এম দিয়ে দেওয়া আছে, যে বলেছে এম এর মান, মানে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা বেরোবে তার মধ্যে কোনো এম থাকবে না। তাহলে লেখ, অ্যান্সার লেখ, এম কমা এম মাইনাস 2, এম প্লাস 2 কমা এম প্লাস 2, আর হচ্ছে এম প্লাস 3 কমা এম। বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ। বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজ, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি হাফ, ওপর থেকে লিখছি আমি, তোরা এগুলো লিখে নে। বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এম, এম মাইনাস 2, 1, ফর্মুলা এম প্লাস 2, এম প্লাস 2, 1, আর লাস্টেরটা হচ্ছে এম প্লাস 3, এম 1। এটা টুকে নিচ্ছি, প্রথমে এম, তারপরে এম মাইনাস 2, তারপরে 1, তারপরে এম প্লাস 2, এম প্লাস 2, 1, এম প্লাস 3, এম 1। ঠিক 3টে 1 আছে, 3টে 1কে আমরা অপারেশন করব, দুটো 1কে 0 করে দিব, তাই আমরা সেম অপারেশন করে দিচ্ছি। r2 ড্যাশকে আমরা চেঞ্জ করে দিচ্ছি r2 মাইনাস r1, r3 ড্যাশকে আমরা চেঞ্জ করছি r3 মাইনাস r1। আবার বলছি, যেটা দিয়ে অপারেশন করব সেটা দিয়ে শুরু হবে। r2 ড্যাশকে চেঞ্জ করছি মানে কেউ r1 মাইনাস r2 করবি না, r2 ড্যাশকে চেঞ্জ করলে r2 থেকেই শুরু হবে, r2 মাইনাস r1। r2 থেকে তুই যা খুশি মাইনাস করতে পারিস, r1ও করতে পারিস, r3ও করতে পারিস, কিন্তু r2 থেকে শুরু হবে। তাহলে r1 কে তো কিছু করিনি, এটা r1, এটাকে তো কিছু করিনি, তাহলে এটা যেমন আছে রেখে দিচ্ছি, m, m মাইনাস 2 অন। r2 কে কি করেছি, r2 কে করেছি r2, এটা r2, এটা r3। r2 কে কি করেছি, r2 থেকে, আচ্ছা r2 কে r2 মাইনাস r1 করেছি, তাহলে r2 কে r2 মাইনাস r1 বলতে এটা থেকে এটা মাইনাস করে দিয়েছি, মাইনাস করে দে। সেকেন্ডেরটা থেকে ফার্স্টেরটা মাইনাস করলে 2 থাকছে, এটা এটা থেকে এটা মাইনাস করলে দেখ কত থাকছে, 4 থাকছে, এটা থেকে এটা মাইনাস করলে 0 থাকছে। r3 কে কি করেছি, r3 কে r3 মাইনাস r1 করেছি, r3 মাইনাস r2 ও করতে পারি, যেটা খুশি করবি একই অ্যান্সার বেরোবে, যা খুশি অপারেশন করবি, r3 থেকে যেটা খুশি মাইনাস করবি তুই। আমি r1 করেছি মানে তোকে r1 করতে হবে না, r2 ও কর, যা খুশি করতে পারিস। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস 1 আসবে, এটা থেকে এটা মাইনাস করে দিলে, আর সরি r1 মাইনাস করছি তো r1, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 3 আসবে, মানে এটা থেকে এটা মাইনাস করা হচ্ছে, এটা থেকে এটা মাইনাস করলে 2 আসবে, এটা থেকে এটা মাইনাস করলে 0 আসবে। তাহলে আমাদের এটা আসছে। তাহলে আমাদের কি হবে, বললাম যে যেই বরাবর আমাদের অন চলে আসবে, সেই যে এই বরাবর অন চলে এসছে, অন বরাবর রো বাদ দিয়ে দেবো, অন বরাবর কলাম বাদ দিয়ে দেবো। তাহলে অন বরাবর রো বাদ দিয়ে দেবো, অন বরাবর কলাম বাদ দিয়ে দেবো, মানে এই যে এটা এটা যেভাবে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করার দরকার নেই, যে বরাবর 1 আসবে আর 0 চলে আসবে সেই বরাবর নিব, যে সেই বরাবর যেটা 1 বরাবর যেটা থাকবে সেই দুটো বাদ দিয়ে দেবো। তাহলে কোনাগুনি গুণ, এটা মাইনাস এটা হয়ে যাবে, মানে 4 মাইনাস 12, তাহলে হাফ 4 মাইনাস 12, এবারে করে দিচ্ছে হাফ 4 মাইনাস 12 ইকুয়াল টু হাফ, মাইনাস 8 আসছে, তার মানে মাইনাস 4। পরের লাইনে এটাকে মড দিয়ে দে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তাহলে 4 বর্গ একক। তাহলে এম এর মানের উপর নির্ভর করছে, দেখ এম থাকছেই না অঙ্কের মধ্যে, তাহলে নিচে লিখে দিবি, অতএব এটি এম এর মানের উপর নির্ভর করে না, এটা বলেছে আমাদের।
আবার বলছি, একটু শুনে নে। এটা আছে, আমরা এখানে অপারেশন করলাম, r2 কে r2 মাইনাস r1 করলাম, r3 কে r3 মাইনাস r1 করলাম, এখানে r2 কে r2 মাইনাস r3ও করতে পারতিস, r3 কে r3 মাইনাস r1ও করতে পারতিস, যা খুশি এখানে অপারেশন কর, কোনো অসুবিধা নেই। অপারেশন করার পরে যেটা থাকছে, যেই বরাবর দুটো জিরো চলে আসবে আর একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা শুধু নিবি, হাত দিয়ে সেই সংখ্যাটাকে এভাবে ধরবি, ধরার পরে সেই বরাবর এই রো বাদ দিয়ে দিবি, সেই বরাবর কলাম বাদ দিবি, যেখানেই আসুক। এইখানে যদি একটা সংখ্যা আসতো এই মাঝে, তাহলে এই মাঝে এই বরাবর রো বাদ দিয়ে দিতাম, এই বরাবর কলাম বাদ দিয়ে দিতাম। এখানে জিরো এলো, ফার্স্টে জিরো এলো, লাস্টে জিরো এলো, আর মাঝে সংখ্যা এলো, তখন আমরা এই বরাবর রো বাদ দিয়ে দিতাম, এই বরাবর কলাম। তখন শুধু সাইনটা দেখতাম, এটা প্লাস মানে এটা মাইনাস হয়ে যেত, তখন এটা মাইনাস হয়ে যেত, এটাই, আর কিছু না। আস্তে আস্তে কর, বুঝতে পারবি। তাহলে 5-এরটা হলো। 6-এরটা একটু বাড়িতে করবি নিজে, সেম ভাবে অপারেশন করবি। 7-এরটা করতে হবে না, 7-এর একটু কঠিন হবে, আমি করে দেবো। 6-এরটা বাড়িতে করে আমাকে দেখা, পারছিস কিনা। আচ্ছা, 3 আর 4-এর অঙ্ক দুটো বলে দিচ্ছি, 5-6 তো আগে বলে দিয়েছি, 3 আর 4। তাই শুধু 7-এরটা আমি করবো বাড়িতে, আমি নিজে করে দেবো, আর 6টা বাড়িতে করবি করে। 3-এরটা 3 কি বলেছে? 3 বলেছে নিচের সমীকরণগুলি থেকে x আর y অপনয়ন করে k এর মান নির্ণয় করো। 3টে সমীকরণ দেওয়া আছে, ax প্লাস by, ax প্লাস hy, কি লিখছি, hy প্লাস হচ্ছে g ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে a। তারপর হচ্ছে hx প্লাস হচ্ছে by, তারপরে f, এটা ইকুয়াল টু 0, তারপরে হচ্ছে gx, তারপরে হচ্ছে fy, তারপরে হচ্ছে c, এটা ইকুয়াল টু k। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে ঠিকঠাক টুকলাম, gx প্লাস fy প্লাস c ইকুয়াল টু k, hx প্লাস by প্লাস f ইকুয়াল টু 0, ax প্লাস hy প্লাস g ইকুয়াল টু 0। কোশ্চেনে বলেছে এই 3টে সমীকরণ আছে, এই 3টে সমীকরণ থেকে x আর y কে অপনয়ন করতে হবে, অপনয়ন করে k এর ভ্যালু বের করতে হবে। এবার দেখ আমরা কি করে করব। আমরা যখন এমনি সমীকরণ 3টে দেওয়া থাকছিল x y দিয়ে, তখন আমরা কি করছিলাম, তখন আমরা যেহেতু x y এর ভ্যালু বের করতে হচ্ছিল, সেই জন্য আমরা x y এর সহগ নিচ্ছিলাম। এক্ষেত্রে কি করতে হবে, আমাদের বলেছে x আর y কে অপনয়ন করে দিতে হবে। অপনয়ন মানে আমরা যে ভ্যালুটা বের করব k, তার মধ্যে কোনো x y থাকবে না। সেই জন্য আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে যে x y কে যেহেতু অপনয়ন করতে বলেছে, তার জন্য x y এর সহগগুলো আমরা এখানে, x y বাদে যেগুলো থাকবে সেগুলো আমরা লিখব। ওখানে যেরকম আমরা x y এর ভ্যালু বের করার জন্য x y বাদে যে সহগগুলো থাকছিল লিখছিল, এখানেও তাই। নিচে লেখ x y অপনয়ন করে, অ্যান্সার লেখ x y অপনয়ন করে পাই x, y অপনয়ন করে পাই, ডেল বলে লিখবি, এখানে লিখে দিচ্ছি আমি, ডেল বলে লিখবি, ডেল বলে লিখে, ডেল লিখতে হবে না, x ওয়ান অপনয়ন করে পাই, ভ্যালু বের করতে হবে কে, সেই জন্য আমরা হচ্ছে শুধু সহগগুলো লিখবো এইদিকে। এইবার ডিটারমিনেন্ট দিয়ে, ডিটারমিনেন্ট দিয়ে ফার্স্টে x এর সহগ a আছে, তাহলে a লিখবো, সেকেন্ডে y এর সহগ আছে h, তাহলে h লিখবো, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে g, তাহলে g লিখে দেবো। নিচে আছে হচ্ছে h লিখবো, তারপরে b লিখবো, তারপরে f লিখবো, তারপরে হচ্ছে g, তারপরে হচ্ছে f, আর ওখানে কনস্ট্যান্ট টার্ম k টাকে এদিকে নিয়ে আয়, তাহলে c মাইনাস k হবে, এটা ইকুয়াল টু 0। যখনই আমাদের এরকম ভাবে কিছু ভ্যালু বের করতে দিবে k f x y অপনয়ন করে, তখন নর্মাল প্রসেস, দুটোই অঙ্ক জাস্ট আছে 3 4, তেমন ইম্পর্টেন্ট অঙ্ক না, তবে করে রাখবি। x y এর অপনয়ন করতে দিলে x y বাদে যে সহগগুলো আছে সেই সহগগুলো লিখে দিবি, কনস্ট্যান্ট টার্মটা লিখে ওটা ইকুয়াল টু 0 করে দিবি। এবার এটা নর্মাল ডিটারমিনেন্ট যেভাবে ক্যালকুলেশন করে, কোনো অপারেশন করতে হবে না এখানে, অপারেশন কিছু হবে না, করা যাবে না। এখানে নর্মাল যেভাবে ক্যালকুলেশন করে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ক্যালকুলেশন করে কোনাকুনি গুণ কর। শুধু যেহেতু কে এর ভ্যালু বের করতে দিয়েছে, তাই কে টাকে আলাদা করবি, কে বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো ইকুয়াল টু ওদিকে নিয়ে চলে যাবি, ওদিকে নিয়ে গিয়ে কে এর ভ্যালুটা শুধু বের করবি। নর্মাল যেভাবে করে সেভাবে ক্যালকুলেশন কর, সব গুণ টুন করে কে এর ভ্যালু বের করা মানে কে টাকে বাম দিকে রাখবি, বাকি সব ইকুয়াল টু ওদিকে নিয়ে গিয়ে কে এর ভ্যালু বের করে নিবি। পরের অঙ্কটাও এরকম আছে, বলেছে এক্স ওয়াই জেড অপনয়ন করতে বলেছে, আর কিছু না, বলে দিচ্ছি, এটা করে নিবি, এরপরে করে আমাকে দেখা। 4 4 বলেছে হচ্ছে এরকম 3টে সমীকরণ দিয়ে, সমীকরণগুলো তৈরি করা নেই, এরকম ভাবে সমীকরণ দিয়ে দিয়েছে।
এটাকে তৈরি করে নে, তৈরি করা নেই, কোনাকুনি গুণ করে নে, কোনাকুনি গুণ করলে কত আসবে, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এ ওয়াই প্লাস এ জেড। তাহলে এখান থেকে কত আসছে, এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ জেড ইকুয়াল টু 0, এটা একটা। একই রকমভাবে ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু বি, তাহলে এটাকেও কোনাকুনি গুণ করে নে, তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে একবারে লিখে দিচ্ছে, ওইভাবে কোনাকুনি গুণ করে ইকুয়াল টু একদিকে সব নিয়ে চলে আয়, তাহলে মাইনাস বি এক্স হয়ে যাবে, দেখ ইকুয়াল টু এদিকে চলে এলে, তারপরে প্লাস ওয়াই মাইনাস বি জেড ইকুয়াল টু 0, এটা একটা। আরেকটা জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি, এটা কোনাকুনি গুণ করে দিলে হচ্ছে মাইনাস সি এক্স মাইনাস ওয়াই সি সি ওয়াই প্লাস জেড, কোনাকুনি গুণ করে তো তিনটে সমীকরণ পেলাম, এটা একটা, এটা একটা, এটা একটা। কি করতে হবে, সেই একই কথা, এক্স ওয়াই অপনয়ন করতে বলেছে, অপনয়ন করে এখানে কিছুর ভ্যালু বের করতে বলেনিস, একটা সমীকরণ একটা ইকুয়েশন বের করতে বলেছে, এক্স ওয়াই কে অপনয়ন করতে বলেছে, তাই নিচে লেখ এক্স ওয়াই অপনয়ন করে পাই, এক্স ওয়াই অপনয়ন করে পাই, এক্স কমা ওয়াই কমা জেড অপনয়ন করে পাই, অপনয়ন করে পাই। দেখ আমাদের বললাম, কি বললাম, যে জাস্ট ডিটারমিনেন্ট দিব, ডিটারমিনেন্টের সহগগুলো লিখে দেবো। সহগ কি আছে এখানে, ফার্স্টেরটাতে আছে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ মাইনাস এ, জেড এর সহগ মাইনাস এ, তাহলে 1 মাইনাস এ মাইনাস এ, এদিকে 0 থাকবে। সেকেন্ডটাতে আছে মাইনাস বি, এখানে মাইনাস বি, এখানে 1 আর এখানে মাইনাস বি, তাহলে মাইনাস বি 1 মাইনাস বি। থার্ডেরটাতে কি আছে, মাইনাস সি মাইনাস সি 1, তাহলে মাইনাস সি মাইনাস সি 1 মাইনাস সি মাইনাস সি 1। এটা ক্যালকুলেশন কর, নর্মাল একটা একটা সমীকরণ আসবে এ বি সি দিয়ে, ওটাই অ্যান্সার আমাদের, দেখবি একটা দিয়ে অ্যান্সার মিলিয়ে নিবে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম কিছু একটা আসবে। তাহলে অতি সংক্ষিপ্ত ও আচ্ছা, একের অঙ্ক, একের অঙ্ক আমাদের সিলেবাসে নেই, যদি কারো ওই অ্যাডজুকেট বের করা, রেসিপ্রোকাল বের করা নেই, ডিটারমিনেন্টের, এরপরে ম্যাট্রিক্স অঙ্ক, যে কারো ইচ্ছা একটা উদাহরণে করা আছে দেখবি, করে নিবি, আমি করাচ্ছি না, পরে দরকার হলে বলিস, আমি করে দেবো। উদাহরণে 10-এ করা আছে, ওখানে নিচে লেখা আছে দেখবি পাঠ্যক্রমের অন্তর্গত নয়, উদাহরণ 10-এ সেম অঙ্ক করা আছে, কারো যদি ইচ্ছা হয় তাহলে করে নিবি, একের অঙ্ক সিলেবাসে নেই, অতি সংক্ষিপ্তের এক, তার জন্য এক একটা করালাম না। আচ্ছা ঠিক আছে, এটুকু করে নি, অনেক বড় ভিডিও হয়ে যাবে তখন আমার। অতি সংক্ষিপ্ত একই টাইপের 4টে অঙ্ক আছে, পরে বলে দিচ্ছি, এইটুকু আর কমপ্লিট করে নে, কমপ্লিট করে দেখা, এক সংক্ষিপ্তর এক বাদে সব কটা করবি, শুধু 7-এরটা আমি পরে করে দিচ্ছি, এক বাদে 2 থেকে 6 অবধি সব কটা কর, করে দেখা, না বুঝতে পারলে বলবি, পরের দিন যেদিন ক্লাস হবে মোটামুটি দেখ একটু, আশা করি বুঝতে পারবি। অপারেশনগুলো আস্তে, এখনই সব শিখে যাবে এরকম না, অপারেশনের আগের চ্যাপ্টার করলে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে।